আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোরিয়ান ভাষা শেখার প্রথম দিন। তো চলুন প্রথমেই পরিচিত হয়ে নেই। আমি আব্দুর রহমান, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। কমপ্লিট করেছি ফার্স্ট স্টেপ কোরিয়ান কোর্স বাই প্রফেসর সেংহেই খাং, ইয়নসি ইউনিভার্সিটি, এবং কমপ্লিট করেছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারমিডিয়েট কোর্স বাই প্রফেসর খিয়ংহন কিম, সুংখিয়ংখোয়াং ইউনিভার্সিটি। দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি শিখছি এবং শেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রথম সারির অন্যতম বৃহৎ অ্যাডটেক প্ল্যাটফর্ম লিড একাডেমিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্বরত রয়েছে। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য কোরিয়া এবং জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সহজ একাডেমিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্বরত রয়েছে, যেখানে অনলাইন এবং অফলাইন বিগিনার টু ইন্টারমিডিয়েট কোর্স, কনভারসেশন অর্থাৎ স্পোকেন কোরিয়ান কোর্স এবং টপিক প্রিপারেশন কোর্স পরিচালনা করে আসছি। এই কোর্সে আমরা কি কি শিখব? বেসিক কোরিয়ান কনসেপ্ট, রিডিং অ্যান্ড রাইটিং হাঙ্গুল, কোরিয়ান ভাষার বর্ণ, ভাতসিম, ফনিক্স। অর্থাৎ এই কোর্স করার পরে আমরা দ্রুত ফ্লুয়েন্টলি কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারব। এভরিডে কোরিয়ান গ্রামার, কোরিয়ান ভাষার একেবারে গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো শিখতে পারব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যান্ড ভোকাবুলারি, এসেনশিয়াল কোরিয়ান সেন্টেন্স, প্রাত্যহিক জীবনে একেবারে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো শিখতে পারব। পাশাপাশি ওই শব্দগুলো দিয়ে গুরুত্বপূর্ণ যেই বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো তৈরি করতে পারবো এবং বলতে পারবো। এছাড়াও থাকবে কিউএনএ সেশন, যেখানে আপনাদের সমস্যাগুলো প্রশ্ন করতে পারবেন এবং সেগুলোর উত্তর পাবেন ইনশাআল্লাহ। মূল ক্লাসে প্রবেশের পূর্বে একটি প্রশ্নের উত্তর জেনে নেই। কোরিয়ান ভাষাটা কি অনেক কঠিন? সত্যি বলতে মাতৃভাষার বাহিরে বিদেশি যেই কোনো ভাষা প্রথম দিকে শিখতে একটু কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের অন্যান্য যেই কোনো ভাষার সাথে যদি আমরা তুলনা করি, কোরিয়ান ভাষা অন্যতম সহজ একটি ভাষা। বিশ্বে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, মৌলিক এবং ঐতিহ্যবাহী অন্যতম সহজ একটি ভাষা হলো কোরিয়ান ভাষা। যেহেতু ভাষাটা ইতিমধ্যেই সহজ, তাহলে এটি আপনার কাছে কঠিন মনে হবে নাকি সহজ, তা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার প্রশিক্ষকের উপরে। আপনার প্রশিক্ষক যদি সহজভাবে আপনার সামনে ভাষাটাকে উপস্থাপন করতে পারে, তাহলে আপনার কাছে ভাষা সহজ মনে হবে। আর যদি অনেকটাই কমপ্লিকেটেডভাবে উপস্থাপন করে, সেক্ষেত্রে আপনার কাছে কোরিয়ান ভাষা কঠিন মনে হবে। কিন্তু বাস্তবতা হলো বিশ্বের অন্যতম সহজ একটি ভাষা কোরিয়ান ভাষা। আশা করি এর পরবর্তীতে কোরিয়ান ভাষা নিয়ে ভয় পাবেন না। এই কোর্সে সর্বোচ্চ সহজভাবে আপনাদেরকে কোরিয়ান ভাষা শেখানো হবে এবং সর্বোচ্চ সহজ পদ্ধতিগুলো উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। কোরিয়ান ভাষা শিখতে হলে সবচেয়ে প্রথমে কোরিয়ান বর্ণগুলো শিখতেই হবে। তো চলুন আজকের ক্লাসে আমরা কোরিয়ান বর্ণগুলো শিখে নেই। কোরিয়ান ভাষার মোট বর্ণ 40টি। কোরিয়ান ভাষার মোট বর্ণ 40টি। তন্মধ্যে স্বরবর্ণ 21টি, স্বরবর্ণ 21টি এবং ব্যঞ্জনবর্ণ 19টি। 21টি এবং 19টি মিলে মোট 40টি। তাহলে কোরিয়ান মোট বর্ণ কয়টি? 40টি। ব্যঞ্জনবর্ণ কয়টি? 19টি। স্বরবর্ণ কয়টি? 21টি। আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষার 21টি স্বরবর্ণ শিখে ফেলব ইনশাআল্লাহ। আমরা মাত্রই শিখেছি কোরিয়ান ভাষার মোট স্বরবর্ণ কয়টি? 21টি। এই 21টি স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 10টি মৌলিক স্বরবর্ণ এবং 11টি যুক্ত স্বরবর্ণ। 10টি মৌলিক স্বরবর্ণ এবং 11টি যুক্ত স্বরবর্ণ। অনেকে ঘাবড়ে যেতে পারেন, এই যে এখন আবার ভাগ করলে হয়তো বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। একদমই তাই না। কেউ যদি 10টি মৌলিক স্বরবর্ণ ভালোভাবে পারে,
তার 11টি যুক্ত স্বরবর্ণ শিখতে হবে না, কারণ মৌলিক স্বরবর্ণগুলো দিয়েই যুক্ত স্বরবর্ণ তৈরি। দুটো মৌলিক স্বরবর্ণ যুক্ত হলে নতুন একটি স্বরবর্ণ তৈরি হয়, যেটাকে যুক্ত স্বরবর্ণ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা 10টি মৌলিক স্বরবর্ণ শিখে ফেলি, যুক্ত স্বরবর্ণগুলো শিখতে হবে না। আশা করি ক্লিয়ার। চলুন আমরা মৌলিক স্বরবর্ণগুলো শিখে ফেলি। আমরা প্রথম বর্ণটির দিকে যদি খেয়াল করি, দেখতে পাই দুটো লাইনের মাধ্যমে বর্ণটি তৈরি হয়েছে। একটি হচ্ছে ভার্টিক্যাল লাইন এবং তার মাঝ বরাবর ডান দিকে ছোট একটি হরিজন্টাল লাইন, একটি খাড়া দাগ এবং তার মাঝ বরাবর ডান দিকে একটি সমান্তরাল দাগ, এবং এই বর্ণটির নাম হয়েছে আ। একটি খাড়া দাগ এবং তার মাঝ বরাবর ডান দিকে ছোট একটি সমান্তরাল দাগ দেওয়ার পরে যে আকৃতি তৈরি হয়েছে, এই বর্ণটির নাম আ। আ ওকে। তার নিচের বর্ণটির দিকে যদি আমরা খেয়াল করি, সেম একইভাবে একটি ভার্টিক্যাল লাইন অথবা খাড়া দাগ নেওয়া হয়েছে, ঠিক বাঁ দিকে একটি সমান্তরাল দাগ দেওয়া হয়েছে এবং এটির নাম অ। তাহলে উপরেরটি এবং নিচেরটির মধ্যে পার্থক্য কি? দুটোতেই খাড়া দাগ রয়েছে, শুধুমাত্র উপরেরটির সমান্তরাল দাগটি ডান দিকে এবং নিচেরটির সমান্তরাল দাগ বাঁ দিকে। এটাই তো পার্থক্য, তাই না? এবং উপরটির নাম আ, নিচেরটির নাম অ। তাহলে এটাকে আমরা সহজে কিভাবে মনে রাখব? ডান দিকে দাগ আ, বাম দিকে দাগ অ। আমার সাথে পড়ুন এবং এটাকে হচ্ছে দেখে বোঝার চেষ্টা করুন আকৃতিটা। ডান দিকে দাগ আ, বাম দিকে দাগ অ। ডান দিকে দাগ আ, বাম দিকে দাগ অ। ডান দিকে দাগ আ, বাম দিকে দাগ অ। ভিডিও পজ করে এই যে দুটো বর্ণ, এগুলোর আকৃতি হচ্ছে মাথায় ভাবার চেষ্টা করুন, পাশাপাশি মুখে 3 মিনিট পড়ুন, পড়ে আবার ক্লাসে প্রবেশ করুন। আমি আশা করছি আপনারা 3 মিনিট পড়ে আবার ক্লাসে প্রবেশ করেছেন এবং এই দুটো বর্ণের উচ্চারণ এবং এই দুটো বর্ণ লেখার যে ধরন, দুটোই আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে আমরা মাত্রই শিখেছি ডান দিকে দাগ আ। ডান দিকে দাগ কীভাবে? একটি খাড়া দাগ, তার মাঝ বরাবর ডান দিকে সমান্তরাল দাগ, মানে ডান দিকে দাগ আ। আবার একটি খাড়া দাগ বা তার মাঝ বরাবর বাঁ দিকে একটি সমান্তরাল দাগ, যার নাম অ। ডান দিকে দাগ আ, বাম দিকে দাগ অ। ক্লিয়ার? ওকে। পরের বর্ণটি দেখার আগে আমরা তার নিচের বর্ণটি দেখে নিই। এই যে এই বর্ণটি দেখতে ইংরেজি হুবহু টি এর মতো, তাই না? ইংরেজি বর্ণ টি এর মতো দেখতে যে বর্ণ, এটার নাম হচ্ছে ও। ইংরেজি টি এর মতো দেখতে বর্ণটির নাম ও। এখন তার উপরের বর্ণটি দেখি। এই যে এই বর্ণটি দেখতে উল্টো টি এর মতো, তাই না? উল্টো টি এর মতো। উল্টো টি এর মতো দেখতে যে বর্ণটি, এটির নাম হচ্ছে ও। ওকে। উল্টো টি ও, টি ও, টি উ, উল্টো টি ও, উল্টো টি ও, টি উ, টি উ, উল্টো টি ও। আরেকটি বিষয় যদি আমরা এখানে লক্ষ্য করি, টি এর মতো দেখতে যেটি, সেখানে হচ্ছে ভার্টিক্যাল লাইনটা নিচের দিকে আর উল্টো টি এর মধ্যে ভার্টিক্যাল লাইনটা উপরের দিকে, তাই না? তাহলে এটাকে আমরা এভাবে পড়তে পারি, উপরের দিকে ও, নিচের দিকে উ, 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 উপরের দিকে ও, নিচের দিকে উ। ওকে। এখন আমরা যদি সবগুলো একত্রে পড়ি, ডান দিকে আ, বাম দিকে অ, উপর দিকে ও, নিচের দিকে উ, ডান দিকে আ, বাম দিকে অ, উপর দিকে ও, নিচের দিকে উ। আমরা আরেকভাবে পড়তে পারি, ডান দিকে আ, বাম দিকে অ, উল্টো টি ও, টি উ, উল্টো টি ও, টি উ। যেভাবে সুবিধাজনক মনে হয় সেইভাবে ভিডিওটা পজ করে 5 মিনিট পড়ুন। 5 মিনিট পড়ার পরে আবার ক্লাসে প্রবেশ করুন। ওকে। আমি আশা রাখছি আপনারা 5 মিনিট পড়ে বর্ণগুলো ঠোঁটস্থভাবে মুখস্থ করেছেন। এখানে এই বর্ণটি এবং তার সোজা ডান পাশের এই বর্ণটির মধ্যে পার্থক্য কি রয়েছে?
এই বর্ণটিতে আমরা দেখতে পাই একটি ভার্টিক্যাল লাইন এবং তার মাঝ বরাবর ডান দিকে একটি সমান্তরাল লাইন, তাই তো? আর এই বর্ণটিতে আমরা দেখতে পাই সেম একটি ভার্টিক্যাল লাইন এবং মাঝ বরাবর ডান দিকে একটি সমান্তরাল লাইন এবং তার নিচে আরেকটি সমান্তরাল লাইন। অর্থাৎ এই বর্ণে হচ্ছে ডান দিকে একটি লাইন আর এই বর্ণে হচ্ছে ডান দিকে দুটো লাইন, অর্থাৎ একটি লাইন বেশি। এটাই হচ্ছে পার্থক্য, এ ব্যতীত অন্য কোনো পার্থক্য নাই। এই জায়গাটাতে আমরা একটি সূত্র মাথায় রাখব, সেটি হচ্ছে অতিরিক্ত একটি দাগের জন্যে বর্ণের মূল নামের আগে একটি ই যুক্ত হবে। অতিরিক্ত একটা দাগের জন্যে বর্ণের মূল নামের আগে একটা ই যুক্ত হবে। ওকে, তাহলে এটি কিভাবে হয় আমরা একটু খেয়াল করি। আমরা মাত্রই শিখেছি ডান দিকে দাগ আ, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের মাঝ বরাবর ডান দিকে একটা সমান্তরাল দাগ হলে এটার নাম কি হয়? আ। ডান দিকে দাগ আ, ডান দিকে দাগ আ। আর এখন বললাম আমরা অতিরিক্ত যদি আরেকটা দাগ আসে তাহলে সেই দাগের জন্যে বর্ণের যে মূল নাম সেই মূল নামের আগে একটা ই যুক্ত হবে। অর্থাৎ দুই দাগ থাকলে এটার নাম হবে ইয়া। দুই দাগ থাকলে এটার নাম হবে কি? ইয়া। ডান দিকে এক দাগ থাকলে নাম হচ্ছে আ, আর অতিরিক্ত একটা দাগ আসলে সেটার নাম কি হয়ে যায়? ইয়া। অতিরিক্ত দাগের জন্য মূল নামের আগে একটা ই যুক্ত হয়েছে, তাই তো? ওকে, এখন আমরা দ্বিতীয় বর্ণটির দিকে খেয়াল করি। এই যে বর্ণটি, এটা একটি ভার্টিক্যাল লাইন নেওয়া হলো এবং বাঁ দিকে হচ্ছে সমান্তরাল দাগ দেওয়া হলো, তখন এটার নাম হয়েছে অ। এখন আমরা এখানে যদি অতিরিক্ত একটা দাগ দেই, অতিরিক্ত দাগের জন্য কি হবে বললাম? মূল বর্ণের নামের আগে একটা ই যুক্ত হবে। তাহলে দুই দাগ থাকলে এটার নাম কি হয়ে যাবে? ইয়। দুই দাগ থাকলে কি হবে? ইয়। এক দাগ থাকলে অ, দুই দাগ থাকলে ইয়। খেয়াল করি, এই যে ডান দিকে দাগ আ, দুই দাগ থাকলে সেটার নাম হবে ইয়া। বাঁ দিকে দাগ অ, আর বাঁ দিকে দুই দাগ থাকলে সেটার নাম কি হয়ে যাবে? ইয়। তাহলে এই যে 1 2 3 4, খুব সহজ পদ্ধতিতে আমাদের দুইটা বর্ণের মাধ্যমে আরও অতিরিক্ত দুইটা বর্ণ শেখা হয়ে গেল, তাই না? এখন আমরা এটাকে পড়ব কিভাবে? ডান দিকের দাগ আ, দুই দাগ ইয়া। বাঁ দিকে দাগ অ, দুই দাগ ইয়। ডান দিকে আ, দুই দাগ ইয়া। বাঁ দিকে অ, দুই দাগ ইয়। ডান দিকে আ, দুই দাগ ইয়া। বাঁ দিকে অ, দুই দাগ ইয়। আশা করি এই বর্ণগুলো দেখা মাত্র আপনারা চিনতে পারবেন। যখন দেখবেন ডান দিকে দুই দাগ দেয়া বর্ণ, তখন বুঝতে পারবেন এটার নাম হচ্ছে ইয়া। যখন দেখবেন বাঁ দিকে দুই দাগ দেয়া, এটার নাম ইয়। কারণ এক দাগ থাকলে যেহেতু অ, অতিরিক্ত একটা দাগ আছে, অতিরিক্ত দাগের জন্য মূল নামের আগে একটা ই চলে আসবে। তাহলে এক দাগ থাকলে অ, অতিরিক্ত দাগ আসলে ইয়। ওকে, তাহলে আ, ইয়া, অ, ইয়, চারটি বর্ণ আমাদের ক্লিয়ার। তার পরবর্তী যে বর্ণটি উল্টোটি বা উপরের দিকে দাগ, সে বর্ণটির নাম আমরা পড়েছিলাম ও। উপরের দিকে দাগ ও। এখন আমরা যদি আরেকটি দাগ উপরের দিকে দিয়ে দেই তাহলে এটার নাম কি হবে বলেন তো? মূল নাম হচ্ছে ও, অতিরিক্ত একটা দাগের জন্য মূল নামের আগে একটা ই চলে আসলে ইও। ইও। তাহলে উপরের দিকে দাগ ও, দুই দাগ ইও। 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 এই যে উপরের দিকে দাগ ও, একটা দাগ আছে, উপরের দিকে দাগ ও, আর যখনই উপরের দিকে দুই দাগ হবে তখন তার নাম কি হয়ে যাবে? ইও। উপরের দিকে দাগ ও, দুই দাগ ইও। উপরের দিকে দাগ ও, দুই দাগ ইও। পরবর্তী বর্ণটা ঠিক একইভাবে নিচের দিকে দাগ বা টি এর মতো দেখতে, যেটি নিচের দিকে দাগ উ, দুই দাগ ইউ। 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 ওকে, তাহলে আমাদের 8টি বর্ণ মুখস্থ হয়ে গেল। আমরা 8টি বর্ণ একত্রে পড়ব এখন। ডান দিকে আ, দুই দাগ ইয়া। ডান দিকে আ, দুই দাগ ইয়া। বাঁ দিকে অ, দুই দাগ ইয়। বাঁ দিকে অ, দুই দাগ ইয়। উপর দিকে ও, দুই দাগ ইয়।
উপর দিকে ও, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ। ওকে, এতক্ষণ যাবত আমরা যেই বর্ণগুলো লিখেছি, খাড়া লাইন এবং শোয়া লাইন, ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন, এখানে দুটোকে আলাদা আলাদা করে লেখা হয়েছে। ভেঙে ফেললে আমরা একটা হরিজন্টাল লাইন পাই এবং একটা ভার্টিক্যাল লাইন পাই, তাই তো? হরিজন্টাল যে লাইনটি এটির নাম হচ্ছে উ, এটির নাম হচ্ছে উ। একটু সামনের দাঁত দুটো চেপে, উ উ, উ না উ, রসা উ আর দীর্ঘ উ, উ। এই যে হরিজন্টাল লাইন যেটি বা শোয়া লাইন যেটি, সমান্তরাল লাইন যেটি, সেটির নাম হচ্ছে উ। আর খাড়া লাইন যেটি, হ্যাঁ, ভার্টিক্যাল লাইন যেটি, সেটির নাম হচ্ছে ই। শোয়া লাইন উ, খাড়া লাইন ই, শোয়া দাগ উ, খাড়া দাগ ই, শোয়া দাগ উ, খাড়া দাগ ই। ওকে, এখন আমরা আবার রিপিট করব। ডান দিকে আ, 2 দাগ ইয়া, বাম দিকে অ, 2 দাগ ইয়, উপর দিকে ও, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ, শোয়া দাগ উ, খাড়া দাগ ই, শোয়া দাগ উ, খাড়া দাগ ই। ওকে, আশা করছি আমাদের 10টি স্বরবর্ণ খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। আমরা পরবর্তী নিচের বর্ণটির দিকে খেয়াল করি। এই বর্ণটি দেখতে ইংরেজি বর্ণ হুবহু এইচের মতো, তাই না? ইংরেজি বর্ণ এইচের মতো দেখতে যে বর্ণ, এটির নাম হচ্ছে এ। এটির নাম কি? এ। ইংরেজি এইচের মতো দেখতে যে বর্ণটি, এটির নাম কি? এ। এটির নাম কি? এ। ওকে, এই বরাবর ডান দিকে যদি খেয়াল করেন, এই বর্ণটিও সেম দেখতে ইংরেজি বর্ণ এইচের মতো, কিন্তু পার্থক্য কোথায়? এখানে মাঝখান বরাবর দাগ হচ্ছে একটি, আর এখানে মাঝখানে দাগ হচ্ছে দুটি। এই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। ইংরেজি এইচের মতো লিখবেন, মাঝখানে যদি একটি দাগ দেন এটির নাম হবে এ, আর মাঝখানে যদি দুটো দাগ দেন তাহলে সেটার নাম কি হবে? অতিরিক্ত দাগের জন্য একটি ই আসবে, আর মূল বর্ণের নাম তো এ, তাহলে ইয়ে, 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 ইয়ে। ইংরেজি এইচের মতো দেখতে যেতে সেটি হচ্ছে এ, আর 2 দাগ হলে ইয়ে, 2 দাগ হলে ইয়ে। তার পরবর্তী বর্ণটির দিকে একটু আমরা যদি খেয়াল করি, প্রথমে অ, তার ডান পাশে ই, এভাবে লেখা হলে এটির নাম হয় এ, এ। এবং সে বরাবর ডান পাশে যদি আমরা এই বর্ণটি খেয়াল করি, এই বর্ণটির সাথে এই বর্ণটির পার্থক্য কোথায়? শুধুমাত্র বাম পাশে একটি মাত্র দাগ বেশি। অর্থাৎ যদি আমরা এভাবে লিখি তাহলে এটার নাম হয় এ, আর যদি আমরা এখানে বাম পাশে দুটো দাগ দেই এটার নাম হয়ে যাবে ইয়ে, কারণ অতিরিক্ত একটা দাগের জন্যে মূল নামের আগে একটা ই চলে আসবে। তাহলে 1 দাগ থাকলে এ, 2 দাগ হলে ইয়ে, 1 দাগ থাকলে এ, 2 দাগ হলে ইয়ে। ওকে, আমরা হচ্ছে সবগুলো স্বরবর্ণ একত্রে পড়ি, লাস্ট রিভিশন দিই। ডান দিকে আ, 2 দাগ ইয়া, বা দিকে অ, 2 দাগ ইয়, উপর দিকে ও, 2 দাগ ইউ, নিচের দিকে উ, 2 দাগ ইউ, শোয়া দাগ উ, খাড়া দাগ ই, ইংরেজি এইচের মতো এ, 2 দাগ ইয়ে, কোনোটার মতোই দেখতে না, এ, 2 দাগ ইয়ে। ক্লিয়ার? একমাত্র এ দুটো বর্ণ যেগুলো কোনোটার মতোই দেখতে না। তাহলে যেটা কোনোটার মতোই দেখতে না সেটা হচ্ছে এ, আর 2 দাগ থাকলে হবে ইয়ে। আশা করি ক্লিয়ার। আপনারা এটাকে মিনিমাম 30 মিনিট পড়বেন, মিনিমাম 30 মিনিট পড়ে ঠোঁটস্থভাবে মুখস্থ করবেন। কারণ আপনাকে যদি ভাষা শিখতে হয় তাহলে অবশ্যই বর্ণগুলোকে সর্বপ্রথম আয়ত্ত করতে হবে। আমরা এখানে মোট 14টি স্বরবর্ণ শিখে ফেললাম। এই 14টি স্বরবর্ণ যদি আপনি ঠোঁটস্থভাবে মুখস্থ করেন তাহলে আজকেই আপনি অনেকগুলো শব্দ পড়তে পারবেন এবং পড়ে বুঝতে পারবেন। ওকে, আমরা একটু চেষ্টা করি আমরা যে পড়লাম আমাদের মুখস্থ হয়েছে কিনা। ডান দিকে আমরা কি পড়েছিলাম? ডান দিকে আ, ডান দিকে আ, বা দিকে অ,
উপর দিকে ও, নিচের দিকে উ, তাই তো? সোয়া দাগ উ, তাই না? নিচের দিকে যদি এক দাগ থাকতো তাহলে আমরা পড়তাম কি উ। যেহেতু এখানে দুই দাগ আছে তাহলে আগে একটা কি আসবে ই আসবে, দুই দাগ ইউ। ঠিক একইভাবে উপর দিকে এক দাগ থাকলে পড়তাম ও, যেহেতু দুই দাগ আছে এখন আমরা পড়ব কি ইও, ইও। ওকে, আশা করি আমরা সবাই এগুলো দেখেই বুঝতে পেরেছি। আমরা কিছু শব্দ দেখে নেই যেগুলো শুধুমাত্র স্বরবর্ণ দিয়ে তৈরি হয়েছে। প্রথম স্বরবর্ণটি যদি আমরা খেয়াল করি আ, এ আ অর্থ হচ্ছে আচ্ছা, আ খুরে, আচ্ছা তাই। এই যে আচ্ছা, এ আচ্ছা বোঝাতে আ ব্যবহার করা হয়। তার পরবর্তী শব্দটা হচ্ছে ও, ও উপর দিকে ও, উপর দিকে ও, এ ও অর্থ হচ্ছে পাঁচ, ও অর্থ পাঁচ, ও অর্থ পাঁচ, ও অর্থ পাঁচ। তার পরবর্তী শব্দ যদি আমরা দেখতে পাই ই, আমরা পড়েছি মাত্র খাড়া দাগ ই, খাড়া দাগ ই, খাড়া দাগ ই, খাড়া দাগ ই। ই অর্থ হচ্ছে দাঁত, ই অর্থ দাঁত, ও অর্থ পাঁচ, ই অর্থ দাঁত। ওকে, তার পরবর্তী শব্দটা যদি আমরা খেয়াল করি এখানে দুটো বর্ণ নিয়ে একটি শব্দ, একটি হচ্ছে ও এবং একটি হচ্ছে কি ই, খাড়া দাগ ই, তাই তো? একত্রে যদি পড়ি আমরা তাহলে ওই, একত্রে পড়লে উচ্চারণ কি হয় ওই, ওই অর্থ শশা, একত্রে পড়লে ওই, ওই অর্থ শশা। পরবর্তী বর্ণটি যদি আমরা খেয়াল করি নিচের দিকে উ, দুই দাগ হলে ইউ, একত্রে যদি দুটো আমরা এখন পড়ি উ ইউ, উ ইউ, উ ইউ, উইউ অর্থ দুধ। তাহলে আ আচ্ছা, ও পাঁচ, ই দাঁত, ওই শসা, উইউ দুধ। আ আচ্ছা, ও পাঁচ, ই দাঁত, ওই শসা, উইউ দুধ। এখানে একটি প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আমি বুঝতে পারছি, সেটি হচ্ছে প্রতিটি বর্ণের পাশাপাশি শূন্যটা কেন রেখেছে, তাই না? এগুলো কেন দেয়া হয়েছে? এই শূন্যগুলো হচ্ছে কোরিয়ান একটা ব্যঞ্জন বর্ণ যার নাম হচ্ছে ইয়ং। এই শূন্যের নাম হচ্ছে ইয়ং, এই শূন্যটির নাম কি ইয়ং। এই যে শূন্য, এই শূন্যকে কোরিয়ান ভাষায় বলে ইয়ং, এই শূন্যকে কোরিয়ান ভাষায় কি বলে ইয়ং। এখন প্রশ্ন হচ্ছে এই ইয়ংটা এখানে কেন দেয়া হয়েছে? এই বিষয়টি কখনো আর ভুলবেন না, কোরিয়ান ভাষায় যখন শব্দ তৈরি হয় তখন স্বরবর্ণ কখনোই একা বসতে পারে না, স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ নিয়ে বসতে হয়। তো যখন একা কোনো স্বরবর্ণ দিয়ে কোনো বাক্য তৈরি হবে বা শব্দ তৈরি হবে সেক্ষেত্রে সেই শব্দ তৈরি করতে হলে স্বরবর্ণের আগে স্বরবর্ণের সাথে এই ইয়ংকে রাখতে হয়, শূন্যকে রাখতে হয়। এই শূন্যের কোনো দাম নেই, এই ইয়ংয়ের কোনো উচ্চারণ নেই, এই ইয়ংয়ের কোনো উচ্চারণ নেই, এটি শুধুমাত্র নিয়মের জন্যে বসে। যেহেতু নিয়ম হচ্ছে কোরিয়ান ভাষায় স্বরবর্ণ যদি কোথাও ব্যবহার হয় শুধু স্বরবর্ণ সেক্ষেত্রে এই ইয়ংকে রাখতে হবে, সেই জন্যই থাকে। কিন্তু এটা কোনো উচ্চারণের পার্থক্য তৈরি করে না। অর্থাৎ এই ইয়ংয়ের সাথে যদি আমি যদি একটা ইয়ং লিখে তার সাথে আ লিখলাম এটার উচ্চারণ আই হবে, আবার ইয়ং লিখে যদি আমি অ লিখলাম এটার উচ্চারণ অই হবে। হ্যাঁ, ইয়ংয়ের কোনো উচ্চারণ নাই, এটা শুধুমাত্র নিয়মের কারণে থাকবে। ওকে, তাহলে আমি যদি হচ্ছে ইয়ংয়ের সাথে একটা ও লিখি তাহলে এটা ও, ইয়ংয়ের সাথে যদি একটা উ লিখি তাহলে এটা উ। এখন আরেকটা বিষয় লক্ষ্য করলেন, এই যে ও এর উপরে লিখেছি, উ এর উপরে লিখেছি, আবার আয়ের বাম পাশে লিখেছি, অ এরও বাম পাশে লিখেছি। এখন প্রশ্ন থাকতে পারে যে ইয়ংটা কখন উপরে হবে আর কখন বাম পাশে হবে, তাই না? ইয়ং যতগুলো ভার্টিক্যাল বর্ণ আছে, যতগুলো ভার্টিক্যাল বর্ণ আছে অর্থাৎ খাড়া বর্ণ আছে সেগুলোর বাম পাশে ইয়ং বসে, আর যতগুলো শোয়া বর্ণ আছে সেগুলোর উপরে বসে, সেগুলোর উপরে বসে। যেমন আমরা যে বর্ণগুলো শিখেছি আ, ইয়া, অ, ইয়, আরেকটা হচ্ছে কি ই, এই যে পাঁচটা, এই পাঁচটা বর্ণ সবগুলো খাড়া বর্ণ, এগুলোর বাম পাশে ইয়ং হবে, এগুলোর বাম পাশে ইয়ং হবে। আর পাঁচটা বর্ণ কী শিখেছিলাম?
আর 5টা বর্ণ হচ্ছে উ, উ, ইউ, ও, ইউ। এই যে এগুলো হচ্ছে শোয়া বর্ণ, এগুলোর উপরে হবে, এগুলোর উপরে ইয়ং হবে লেখার সময়। ওকে, এছাড়াও আমরা আরও 4টা বর্ণ শিখেছি, এ, ইয়ে, এ, ইয়ে, তাই তো? এই যে 4টা বর্ণ এগুলোও খাড়া বর্ণ, সেজন্য এগুলোরও বাম পাশে ইয়ং বসবে। অর্থাৎ খাড়া দেখতে যে বর্ণগুলো সেগুলোর বাম পাশে ইয়ং বসবে, আর শোয়া দেখতে যে বর্ণগুলো সেগুলোর উপরে বসবে। ওকে, আর ইয়ংটার কোনো উচ্চারণ নাই। ইয়ং কেন বসে? কারণ স্বরবর্ণ নিজে নিজে বসতে পারে না শুধু, সেই জন্যে ইয়ংয়ের সাপোর্ট নেয়। এতটুকুই মনে রাখলে হবে। আমাদের আগামী ক্লাসের পড়া হলো এই যে 14টি স্বরবর্ণ শিখলাম, এই 14টি স্বরবর্ণ আমাদের আগামী ক্লাসের পড়া থাকবে। এই 14টি স্বরবর্ণ আমাদের আগামী ক্লাসে ঠোঁটস্থ করে মুখস্থ করতে হবে, এবং ন্যূনতম 2 পৃষ্ঠা হাতের লেখা থাকলো এই 14টি স্বরবর্ণ। এছাড়াও আমাদের পড়া থাকবে যেই কয়েকটা নিয়ম আমরা শিখলাম, সে কয়েকটা নিয়ম, যেমন কোরিয়ান ভাষায় স্বরবর্ণ কখনো একা একা বসতে পারে না, স্বরবর্ণ বসতে হলে ইয়ংয়ের সাপোর্ট নিতে হয়। এই যে ব্যঞ্জনবর্ণ শূন্যের মতো, এটার নাম ইয়ং, ইয়ংয়ের সাপোর্ট নিতে হয়। এবং ইয়ং হচ্ছে খাড়া বর্ণগুলোর বাম পাশে বসে এবং শোয়া বর্ণগুলোর উপরে বসে। ক্লিয়ার? এবং এইখানে যেই 5টা শব্দের অর্থ আমরা পড়লাম, এই 5টা শব্দের অর্থ আমরা মুখস্থ করে ফেলব ইনশাল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে, তা আপনারা কমেন্ট সেকশনে রেখে যাবেন অবশ্যই। ইনশাল্লাহ আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম।